ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে, বলছেন রিজভী। জানাবো সরকার বিএনপি সমঝোতার রাজনৈতিক সংকট দূর করবে। সংস্কার বিচার ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, বলছে জামায়াত নেতা। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলকে শিগগির সংঘাত থামাতে বলল চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার বিএনপি সমঝোতার রাজনৈতিক সংকট দূর করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা প্রকাশ করেছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সহায়ক হবে। মাওলানা গাজী আতাউর রহমান জানান, নির্বাচনের সময়সূচি নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা চলছিল এই বৈঠক তা কমাতে সাহায্য করবে। বিএনপি সহ কয়েকটি দল ডিসেম্বর 2025-এর নির্বাচনের দাবি জানিয়ে আসছিল, যা নিয়ে রাজনীতিতে উত্তেজনা ছিল। আজকের বৈঠকে তারেক রহমান ডিসেম্বর থেকে সরে এসে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা শর্ত সাপেক্ষে এটি বিবেচনার কথা বলেছেন। তিনি এ ঘটনাকে বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়ে উভয় নেতাকে ধন্যবাদ জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আরো বলেন, আজকের বৈঠকে সংস্কার বিচার ও জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে নীতিগত সমর্থন পাওয়া গেছে। এটি স্বৈরতন্ত্র মুক্ত আগামী বাংলাদেশ বিনির্মাণের পথকে মসৃণ করবে বলে তারা বিশ্বাস করে। মাওলানা গাজী আতাউর রহমান আশা প্রকাশ করেন যে আজকের বৈঠকের পর রাজনীতিতে বিদ্যমান উত্তেজনা কমে যাবে, অনিশ্চয়তা দূর হবে এবং বৃহত্তর ঐক্যমত্য তৈরি হবে। তবে বৈঠকের পর উপদেষ্টা খলিলুর রহমানের যৌথ বিবৃতি শব্দ প্রয়োগ করে বিস্ময় প্রকাশ করেছেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সরকার প্রধান এবং তারেক রহমান একটি রাজনৈতিক দলের প্রধান। তাদের বৈঠক গুরুত্বপূর্ণ হলেও এটি মূলত সরকার প্রধানের সঙ্গে একজন রাজনৈতিক নেতার সংলাপ। এই সংলাপের পর বারবার যৌথ বিবৃতি বলা শোভনীয় নয়, কারণ একটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রীয় যৌথ বিবৃতি প্রদান বা একক বিএনপির মতামতের ভিত্তিতে দেশের সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া শোভনীয় নয়। সংস্কার বিচার ছাড়া নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না, বলছে জামায়াত নেতা। সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি, এমন মন্তব্য করেন এই জামায়াত নেতা। এ সময় সারা দেশের মতো রাজধানীতে তীব্র দাবদাহে সৃষ্ট জনদুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের আত্মসচেতন ও বিত্তবানদের আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান রেজাউল করিম। থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আনিসুর রহমান সহ থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা। তিনি তীব্র খরার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি সাধ্যমতো প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। জামায়াত নেতা বলেন, দেশ ও জাতি এক মহাক্রান্তিকাল অতিক্রম করেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র মেরামত, একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু পতিত স্বৈরাচারের প্রতিভূরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে নস্যাৎ ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা অব্যাহত রেখেছে। সরকারকে তারা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে নানাবিধ বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কিন্তু সংশ্লিষ্টদের মনে রাখা উচিত যে শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্যই আগস্ট বিপ্লব হয়নি, বরং রাষ্ট্রের সব ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা ছিল আগস্ট বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য। তাই নির্বাচনের আগে রাষ্ট্রীয় অবকাঠামো কাঙ্ক্ষিত সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া দরকার, অন্যথায় দেশে কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না। ইসরায়েলকে শিগগির সংঘাত থামাতে বলল চীন। ইসরায়েলকে যত শিগগির সম্ভব ইরানের সঙ্গে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। দেশটির জাতিসংঘ মিশনের সদস্য ও রাষ্ট্রদূত ফু কং বলেছেন, এই সংঘাতের ফলাফল বা পরিণতি নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলের বিমান বাহিনী ইরানে সামরিক অভিযান শুরুর পর ওই দিনই জরুরি বৈঠক আহ্বান করে নিরাপত্তা পরিষদ। সেই বৈঠকে ফু কং বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার উপর হামলা করেছে ইসরায়েল। আমরা এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করেছি। সেই সঙ্গে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি, যত শীঘ্র সম্ভব সংঘাত থামান এবং ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন, কারণ সংঘাতকে আরো বাড়তে দিলে পুরো মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি বা ফলাফল হবে ভয়াবহ। গতকাল 13 জুন ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 78 জন এবং আহত হয়েছেন আরো প্রায় 300 জন। এছাড়া ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘেরি সহ সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে, বলছেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকে মনে জ্বালা ধরিয়েছে। অনেকে এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই আপনাদের? আপনাদের উদ্দেশ্য কি? রিজভী বলেন, আমাদের দেশের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা কেউই এই চক্রান্তের বাইরে নই। অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির 15 থেকে 16 বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। নির্বাচন নিয়ে তিনি বলেন, রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায়? তবে ফেব্রুয়ারি এবং মার্চের পর গোটাটাই রমজান থাকবে, আর থাকবে ঈদের আয়োজন। আপনি এপ্রিলের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে কোথায় প্রচারণা চালাবেন? কখন আইনি প্রক্রিয়া হবে? কখন নমিনেশন পেপার জমা দেবেন? কখন প্রচার চালাবেন? কিভাবে প্রচার চালাবেন? সারাদিন রোজা রেখে কি করে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব? আমাদের এমন একটি সময়, যে সময়ের মধ্যে অন্য কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান, ধর্মীয় কোনো উৎপারক, রোজা, ঈদ থাকবে না। সেই সময়টাতে উপযুক্ত সময় হওয়া উচিত। তাহলে যদি লন্ডনের বৈঠকে এটা হয় যে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম সপ্তাহের মধ্যে, দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনটা হবে, তো এর মধ্যে কোনো রমজান নেই, কোরবানির ঈদ নেই, বড় কোনো অনুষ্ঠান নেই, পহেলা বৈশাখ নেই, আবহাওয়া ভালো থাকে, শুকনো মৌসুম, হালকা শীত থাকে। এই সময় বরাবরই আন্দোলন সংগ্রাম হয়, এই সময় নির্বাচন হয়। জামায়াতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উৎসাহ প্রকাশ করেছেন। লন্ডনের বৈঠকে তারা বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। তাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা 71 সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা 86 সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন। 95 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছেন। আপনারা এইবার 5ই আগস্টের পর বলেছেন আওয়ামী লীগকে মাফ করে দেব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান বারবার বলেছেন। এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে। মানুষের কথা বলতে গেলে তার ঠিকানা হয়েছে আয়নাঘরে, তার ঠিকানা হয়েছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হয়েছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দেবেন? আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে এক শহীদ মুগ্ধ, আরেকদিকে আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা মহসিন আহনাফ, সৈকত, একের পর এক শিশু কিশোর তরুণ, এদেরকে হত্যা করে দিয়েছে। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকেই করে গেছেন। আর বিএনপির সময় ইতিবাচক রাজনীতি করেছে। আমরা আমাদের দেশের স্বাধীনতার প্রশ্নে, আমরা সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের ভূখণ্ড রক্ষার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি আপোষ করতেন, তাহলে তাকে 5-6 বছর জেলে থাকতে হতো না। তার উপর যে নিপীড়ন নির্যাতন এতখানি হতো না যদি তিনি আপোষ করতেন। তিনি জনগণকে ছেড়ে কখনো যাননি। শেখ হাসিনা গেছেন, খালেদা জিয়া কখনো মাথা নত করেননি, জানিয়ে রিজভী বলেন, এত বড় বড় কথা বলেছেন। বেগম জিয়ার বিরুদ্ধে কত অপপ্রচার, বেগম জিয়ার বিরুদ্ধে কত কুৎসা রটিয়েছেন, কত কি কথা বলেছেন, কিন্তু বেগম জিয়া তো দেশ ছেড়ে যাননি। বলেছেন শেখ হাসিনা যা বলছে, যে অপবাদ দিচ্ছে সেটি মিথ্যা। বরণ করেছেন নির্যাতন, কারাগারের মধ্যে থেকেছেন। যে কারাগার 200 বছরের পুরনো কারাগার, শুধু ধুলা ওড়ে, বালু ওড়ে, ওনার চোখের অপারেশন, সেই ধুলা বালু উড়ে তার চোখকে আরো ক্ষতিগ্রস্ত করেছেন। তারপরও শেখ হাসিনার অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি।